জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর সশস্ত্র হামলা, তাহলে কি পরবর্তী টার্গেট তিনি? এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয়, তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। ফাইনালি সেই সময় সেই দিন এসে গিয়েছে, যে দিনের জন্য, যে সময়ের জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবে? 24 ঘন্টাও পার হয়নি, আর এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যা ঘটেছে তা গত 24 বছরেও হয়নি। শেখ হাসিনা কবে দেশে ফিরছেন? কবে আবারও একটা সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে? বাংলাদেশের ভিতরের রাজনৈতিক খেলাটা হঠাৎ করেই উল্টে গেছে। তারা যখন নির্বাচনের প্রচার প্রচারণায় নামবে, তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানে গণদোলাই দেওয়ার জন্য চেষ্টা করবে। অলরেডি সেটাই অনেক জায়গায় হচ্ছে। এই টোকাই নাহিদ হোসেন পাটোয়ারিকে লাঠি দিয়ে অনেকে বাড়ি দিতেও চাচ্ছে এবং তাকে মারার জন্য অনেক জায়গায় চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা, খেলা শুরু। আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। জিন্নই ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সমস্ত স্যাংশন আসতে পারে, আপনারা দেখবেন। এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে। খুব বেশি দিন তারা থাকতে পারবে না, কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগবিহীন নির্বাচন কেউ মেনে নেবে না। দিল্লিতে বসে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলন করলেন আর ঘোষণা করলেন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তো বন্ধুরা, ফাইনালি সেই সময় সেই দিন এসে গিয়েছে, যে দিনের জন্য, যে সময়ের জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবে? না, হাওয়ায় হাওয়ায় কোনো কথা নয়, একদম গণমাধ্যম থেকে টাটকা খবর নিয়ে এসেছি। সেই খবর তাও আবার দৈনিক জনকণ্ঠ, কোনো ভারতীয় গণমাধ্যম নয়, কোনো এলোতেলো খবরের কাগজ নয়, একদম প্রথম সারির সংবাদ মাধ্যম এই মাত্র ছাপা গরম খবর নিয়ে এসেছি, যেখানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবো। শেখ হাসিনা কবে দেশে ফিরছেন? কবে আবারও একটা সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে? এই তিনটে প্রশ্নের উত্তর আজ আমরা পেয়ে যাব। মানে অনেক অপেক্ষার পর আজ এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি। বন্ধুরা, সমস্ত গণমাধ্যমেই এই খবর ছাপা হয়েছে, তবে আমি দৈনিক জনকণ্ঠকে বেছে নিয়েছি। এবার এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে ঠিক কীরকম পরিস্থিতি হওয়া চাই। যেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এগুলো কিসের উপরে নির্ভর করছে, কার উপরে নির্ভর করছে? নিশ্চিত এখানে ভারতের ভূমিকা। শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এবং বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারা, এই দুটো বিষয়ে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এখানে একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, রোল রয়েছে, ঠিক কিনা? এবার ভারত যদি এই বিষয়ে কোনো স্টেপ নেয় বা কোনো কিছু করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য, এটা ভারত মনে করলেই কালকে কিছু একটা স্টেপ নিতে পারে। কিন্তু সেই স্টেপটা নেওয়ার আগে ভারতকে, মোদী সরকারকে এটা আগে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে যে ভারত যদি চায় শেখ হাসিনাকে সুষ্ঠু সুরক্ষিতভাবে বাংলাদেশে আবারও পাঠাতে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি করতে, সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে? ডোনাল্ড ট্রাম্প কী চাইবেন? শেখ হাসিনার প্রতি কি তিনি সমর্থন দেবেন, নাকি তিনি সমর্থন দেবেন না? এটা ভারতের পক্ষে জানাটা, ভারতের দিক থেকে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিলেও কিছু এসে যায় না, না দিলেও কিছু এসে যায় না। ভারত তার স্বার্থে যেটা সঠিক মনে হবে সেটা অবশ্যই করবে, এবং এর আগে এরকম অনেক স্টেপ নিয়েছে, যেখানে আমেরিকার সম্মতি না থাকা সত্ত্বেও তুড়ি মেরে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন কাজ করেছে। তবে এবারের এই বিষয়টা আমেরিকার প্রতিক্রিয়া কী, সেটা জেনে কাজ করাটা অত্যন্ত জরুরি। তবেই সেই মতো সমস্ত গুটি সাজানো যাবে। এবার যদি আমেরিকা এই বিষয়ে কি তাদের চিন্তাভাবনা, সেটা জানতে হলে কি করতে হবে? সেটা জানতে হলে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এবং মোদী সরকারের একটা বৈঠক হওয়া চাই, তাই না? দ্যাটস রাইট, এক্স্যাক্টলি এই বৈঠকটা হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সর্বপ্রথম বন্ধুর সাথে, সর্বপ্রথম কোনো বৈদেশিক নেতার সাথে সর্বপ্রথম বৈঠক করতে চলেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। আগামী 14 থেকে 15 দিনের মধ্যে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে চলেছে সুইজারল্যান্ডে।
মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার একদম দুই রাষ্ট্রপ্রধান সামনাসামনি একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের বিষয়েই সমস্ত কিছু ইতিমধ্যেই চলে এসেছে। আর এই বৈঠক হতে চলেছে, এটা কোনো হাওয়াই গল্প নয়। আমাদের জয়শঙ্কর স্যার যে আগের দিন গিয়েছিলেন এবং আগের দিনের ভিডিওতে আমি যেসবগুলো বললাম সেখানেই মোটামুটি সেট করে আসা হয়ে গিয়েছে, যে ফাইনাল করা হয়ে গিয়েছে যে দুই রাষ্ট্রপ্রধান সুইজারল্যান্ডে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে বৈঠক করতে চলেছে এবং সেই বৈঠকেই সমস্ত কিছু ফাইনাল হচ্ছে এই 3টে বিষয়। সেই বিষয়ে সমস্ত বিস্তারিত আপনাদেরকে গণমাধ্যমের সংবাদ থেকে তুলে দেখাবো এবং সহজ সরল বাংলা ভাষায় বুঝিয়ে দেব যে ঠিক কতদিন পর শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে এবং নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার উপরে জেল জুলুম এসব কিছু হবে কিনা, সেগুলো আমরা সহজ সরলভাবে বিশ্লেষণ করে দেখব। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাতে চাই আমাদের ইউনুস সাহেব মনে হয় এখন পুরো পাগলা হয়ে মাথায় তাবিজ মাদুলি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ওই 14-15 দিন মতো আর বাকি, তার মধ্যেই আমরা সমস্ত রেজাল্ট পেয়ে যাব। 14-15 দিন মতো। এখানে বলা হচ্ছে আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকের গুরুত্ব পাবে বাংলাদেশের প্রসঙ্গ। গুরুত্ব তো পাবেই, কেন পাবে এই প্রসঙ্গটা পড়লেই বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে, দৈনিক জনকণ্ঠ বলছে, কিন্তু ভারতীয় মিডিয়া না, কিন্তু দৈনিক জনকণ্ঠ বলছে ভারতের বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞ তো অবশ্যই সমস্ত ভারতবাসীর মতেই এটা। এখানে বলা হচ্ছে ভারতের বিশেষজ্ঞদের মতে বর্তমান বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত। একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ না করা হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে। এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি। একই সঙ্গে এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রাসায়ন আছে এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান। সুতরাং এবার আমরা একে একে বিশ্লেষণ করি। এখানে আমাদের মোদি সাহেব এবং ট্রাম্পের যে বন্ধুত্ব সেটা ইতিমধ্যেই আমরা জানি গভীর থেকে গভীর। এই পুরো বিষয়টা যে ওখানে বৈঠক হবে সেখানে বাংলাদেশের যে প্রসঙ্গটা সেটা খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হবে ট্রাম্পের সাথে। এবং সেখানে এই যে বলা হচ্ছে নির্বাচনের বিষয় এবং শেখ হাসিনাকে দেশে প্রত্যার্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ না হয় সেটিও নিশ্চয়তা নিতে চাইছে ট্রাম্পের কাছ থেকে ভারত। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লার সাথে চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঝে। আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে, কারে আপনি দায়ী করবেন, এটা বোঝা একটু কষ্টকর। তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তো অনেক সাহসী, গ্যাজেট প্রাপ্ত বীর, তো তারই মারার মতন এত বড় সাহস কে করলো? তবে এখানে নামগত একটা ফেরকা আছে। হাসনাত আব্দুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান অর্থাৎ দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ। বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ না, তিনিও চট্টগ্রামের ছেলে, জুলাই যোদ্ধা, এমনকি এই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন। তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয়। তথ্যসূত্র বলছে 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে। এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে। তো চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনকে, তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী, তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে, আমি জানি না যে তিনি জসিমউদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা, সরি এলডিপির প্রার্থী, চট্টগ্রাম এলডিপি না, এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে, কারণ এখন তো এনসিপি এলডিপি জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে, এই ঘটনার পর চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না।
আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যারা আছেন তারা। এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না। হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন, পরবর্তীতে 11 দলীয় জোট গঠনের পর চট্টগ্রাম 14 তেলবিরা। আচ্ছা, এখন আমার ধারণা জসিমউদ্দিন যিনি, তিনি সম্ভবত বিএনপির প্রার্থী, আমি শতভাগ শিওর না। তো যদি বিএনপির প্রার্থী হয়, তো বিএনপির একজন মনোনীত প্রার্থী, সামনে নির্বাচন, এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান, প্রার্থিতা বাতিলের জন্য অ্যাক্টিভিটিস করতে যান, তো ভাই রাজনীতি তো রাজনীতি। আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত, এখন তো সবাই মজলুম, আপনিও মজলুম ছিলেন, বিএনপি রাজপথে আরো মজলুম ছিল। আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন, বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপি নেতাকর্মী আছে, ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো খেপবই। আর আপনাদের কথার যে ভাষা, তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে। সো সেই জন্য মুখের ভাষা সংযত করতে হবে বলে আমি মনে করি। কারণ এখন নির্বাচন অবস্থান, এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে। আপনার শক্তি আছে, আপনি স্মারকলিপি জমা দিয়েছেন, তাদের শক্তি আছে মারবে। তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা। সাবধান থাকবেন, সংযত হবেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। কারণ এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না নির্বাচনের পরে, তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, তো কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিংবা আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই। কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না। এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আর্থওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না।
যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাই দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে, তা কি আদেও নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালেও বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন, সেটা 5% 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।